নমস্কার। নমস্কার। ত্রিপুরা ডায়ালগে আপনাকে স্বাগত। তো আজকে আমাদের মধ্যে আছেন ডক্টর উদয়ন মজুমদার। উনি আমাদের শহরেরই, উদীয়মান ছিলেন, এখন উদয়ন। তো উনি আমাদের রাজ্যের বিখ্যাত একজন সাইকিয়াট্রিস্ট, স্টেট প্রোগ্রাম অফিসার, ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের ত্রিপুরা রাজ্যের। তো আমাদের 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। আমরা যদি WHO ডেফিনেশনটা দেখি স্বাস্থ্যের, এর মধ্যে মানসিক স্বাস্থ্যটাও ইনক্লুডেড। কিন্তু আমরা যতদিন যাচ্ছি আমাদের মনে হচ্ছে স্বাস্থ্যটা আমাদের সমাজের মধ্যে আস্তে আস্তে ডিটেরিওরেট করছে। তো এই বিষয়ে আজকে আমাদের কথাবার্তা। তো ডক্টর উদয়ন স্যার, একজন সে মানসিকভাবে সুস্থ কিনা কি করে বোঝার উপায় কি? খুবই সুন্দর প্রশ্ন। মানসিকভাবে সুস্থ কিনা, এখন আমি যে বিভিন্ন রকম প্রোগ্রামস, ফোরামস বলুন বা অ্যাওয়ারনেস প্রোগ্রামস বলুন, আমি একটা কথা সবসময় বলি, মানসিকভাবে সুস্থ বা অসুস্থ নির্ধারণ করে আমাদের ব্রেন। ব্রেন আমাদের পুরো শরীরের মেইন সুইচ, এবং সেটা নির্ধারণ করে আমাদের মানসিকভাবে সুস্থতা থাকবে না অসুস্থতা থাকবে। এখন মানসিক সুস্থতা যদি বজায় রাখতে লাগে, এটা 3টে ডোমেইন আছে। 1 নম্বর ডোমেইন হচ্ছে মুড, 2 নম্বর ডোমেইন হচ্ছে ইমোশন, 3 নম্বর ডোমেইন হচ্ছে বিহেভিয়ার। ওই 3টের মধ্যে কিরকম ভাবে মানুষ সামঞ্জস্য মেনটেন করে চলছে, কিরকম একটা ব্যালেন্স মেনটেন করছে। একটা মানুষের তো লাইফের শুধু একটা অঙ্গ থাকে না, বিভিন্ন রকম অঙ্গ থাকে। যেমন ধরুন, তার পার্সোনাল স্পেকট্রাম থাকে, সোশ্যাল স্পেকট্রাম, অকুপেশনাল স্পেকট্রাম, রিলিজিয়াস স্পেকট্রাম, পলিটিক্যাল স্পেকট্রাম, এপলিটিক্যাল স্পেকট্রাম। বিভিন্ন স্পেকট্রামের মধ্যে ও কিরকম ভাবে মুড, বিহেভিয়ার আর ইমোশনের সামঞ্জস্যতা বজায় রাখছে, তার মধ্যে ডিপেন্ড করছে তার কিরকম বিহেভিয়ার আর ইমোশন। খুব ইন্টারেস্টিংলি, একটা মানুষ যখন আমাদের কাছে অনেক সময় আসে, পেশেন্টরা আসে, এসে বলে যে স্যার, ও খুব ক্ষতিকারক, ও মারধর করছে মানুষকে, মানে ঘরের মধ্যে একটু ভাঙচুর করেছে, রাত্রে ঘুম হচ্ছে না, বেরিয়ে যেতে চাইছে, ও কিন্তু খুব ডেঞ্জারাস। তখন আমি ওদেরকে উল্টো একটা প্রশ্ন করতে যাই যে দেখুন তো, পুরো ভারতবর্ষে, কোথাও বাইরে বলবো না, ভারতবর্ষের মধ্যে পোস্ট পোল ভায়োলেন্স সব জায়গাতেই হয়, কোন নির্দিষ্ট জায়গার কথা আমি বলছি না। বাড়িঘর পোড়ানো বলুন, খুন করা বলুন, মারধর করা বলুন, কেউর স্বামী, কেউর ওয়াইফ, কেউর বাচ্চা, কারোর না কারোর মৃত্যু হয়ে যাচ্ছে, বাড়িঘর জ্বলছে, পশু পশু যাদের আছে তাদেরকে জায়গায় আগুন ধরিয়ে দিচ্ছে। এগুলো কারা করছে? মানসিক অসুস্থরা করছে নাকি স্বাভাবিক মানুষরা করছে? তখন তারা খুব নির্দ্বিধায় উত্তর দিচ্ছে, স্বাভাবিক মানুষরাই তো করছে। তাহলে ডেঞ্জারাস কে? যারা মানসিকভাবে অসুস্থ না স্বাভাবিক মানুষরা? তখন ওরা অনেক সময় বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কোন রোগে যারা যারা রোগী, যারা চিকিৎসায় হয়তো ঠিক মতো এসে পৌঁছায়নি, দূর দূরান্ত গ্রামে থেকে আছে, স্টিগমা আছে, মানুষের মনে অনেক রকমের বাধা আছে, তার জন্য চিকিৎসায় আসেনি, তারা বুঝতে পারে হ্যাঁ ঠিক বলছেন স্যার, তাহলে তো তারা যতটুকু না বেশি ডেঞ্জারাস, স্বাভাবিক মানুষ আরো ব্যক্তির থেকে বেশি ডেঞ্জারাস। তারা তো এরকম কিছু করে না। তাহলে মেজরিটি অফ মানুষের সুস্থতা আর অসুস্থতা নির্ধারণ করে তার মুড, বিহেভিয়ার আর ইমোশন। তার মধ্যে কতটুক তার এক্সপেকটেশন, কতটুক তার রিয়েলিটি, তার মধ্যে যদি সামঞ্জস্যতা না থাকে, মানসিক সুস্থতার মধ্যে কিন্তু ব্যাঘাত ঘটতে থাকে, যেটা আজকালকার মানে এই সিচুয়েশনে হচ্ছে। ঠিক। তো আপনারা তো অনেক রোগীর সঙ্গে আপনাদের ডিসকাশন হয় এবং রোগী দেখেন আপনারা, তো বিভিন্ন ধরনের মানসিক আজকাল শুনতে পাই ডিসঅর্ডার, এগুলি আগে আমরা শুনতাম না। বিভিন্ন ধরনের ডিসঅর্ডারের কথা আমরা বিভিন্ন ভাবে অ্যাওয়ারনেসের দৌলতে আমরা শুনতে পাই। তো এই যে আমাদের মানসিক স্বাস্থ্য আস্তে আস্তে ডিটেরিওরেট করছে, আমরা যে বলছি,
এই ডিসঅর্ডার গুলি কিভাবে ডিফাইন করা যায়? বিভিন্ন রকমের ডিসঅর্ডার গুলি আমরা শুনতে পাই, এবং তার ট্রিটমেন্ট গুলি যদি একটু গার্ডিয়ান যারা আছেন, ওদেরকে বলেন যে ঘাবড়ানোর কিছু নেই, এই রকম ডিসঅর্ডার হলে এই ট্রিটমেন্ট, এবং আমরা আছি, এই আশ্বাস, যদি এইটা নিয়ে একটু দু চারটা কথা বলেন, আমার মনে হয় গাইডেন্সটা পাবে আপনাদের মতন ব্যক্তিদের কাছ থেকে। ডেফিনেটলি। আমি যেহেতু ডিসঅর্ডারের কথা বললেন, ডিসঅর্ডার তো অনেক আছে, সবগুলো নিয়ে তো বলা সম্ভব না, কিন্তু মেজর গুলো যেগুলি সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে কি ডিপ্রেশন। ডব্লিউএইচও ক্লিয়ার বলে দিয়েছে যে ভোগান্তির কারণ, মৃত্যুর কারণ বলছি না, ভোগান্তির কারণে এখন 1 নম্বর মরবিডিটি, 1 নম্বর লিডিং কজ অফ মরবিডিটি পুরো বিশ্বব্যাপী ডিপ্রেশন। তো কেন এই ভোগান্তির কারণটা কেন, ডিসেবিলিটির কারণ কেন? ডিপ্রেশন একটা ব্রেনের ইলনেস। আমি আবার রিপিট করছি কথাটা, ডিপ্রেশন একটা ব্রেনের ইলনেস, মানসিক রোগ ডিরেক্টলি বলতে যাবেন না। মনকে এফেক্ট করে, বিহেভিয়ার এফেক্ট করে, মুড এফেক্ট করে, কিন্তু কেন করছে? ব্রেনের মধ্যে বায়োলজিক্যাল ফাংশনিং এর একটা সমস্যার জন্য করছে। মনের যে সমস্যাগুলো, বিহেভিয়ারের সমস্যাগুলো, মুডের সমস্যাগুলো পরে আসছে, আগে কিন্তু ব্রেনের সমস্যা হয়ে যাচ্ছে। সেরোটোনিন নামক একটা নিউরোট্রান্সমিটার ব্রেনের মধ্যে আছে, আমাদের সবার ব্রেনে আছে। সেটা যদি অতিমাত্রায় কমে যায়, এটা যে কোনো কারণে হতে পারে। আপনার কোনো জব লস, অর্থনৈতিক সংকট, পরিবারের কারোর মৃত্যু, বিভিন্ন ধরনের একটা স্ট্রেস ফ্যাক্টর যদি থাকে হতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা একটু ধ্যান দেবেন, কোনো কারণ ছাড়া কিন্তু আপনার হতে পারে। এইটা কিন্তু মানুষের মনে করে যে যেহেতু আমার কোনো চারিদিকে কোনো টেনশন নেই, কোনো রকম সমস্যা নেই, এক্সটার্নাল কোনো স্ট্রেস ফ্যাক্টর নেই, তার মানে আমার এই রোগ হতে পারে না। এটা কিন্তু ভুল কথা। উইদাউট এনি স্ট্রেস ফ্যাক্টর আপনি কিন্তু এই ডিপ্রেশনের শিকার হতে পারেন। তাহলে তো মানে আমাদের উচিত যে অ্যাটলিস্ট ডাক্তারবাবুর সঙ্গে একটা পরামর্শ নেওয়া। ডেফিনেটলি। এখন বুঝবেন কি করে, এটা একটা বড় প্রশ্ন। 3টা মেজর সিমটম আছে। একটা হচ্ছে লো মুড, বেশিরভাগ সময় মন খারাপ থাকা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ল্যাক অফ ইন্টারেস্ট, আপনার আগে যেসব কাজে ইন্টারেস্ট লাগতো এখন কিছুতে ইন্টারেস্ট লাগে না। 3 নম্বর হচ্ছে ইজি ফ্যাটিগ, তার মানে খুব অল্পেতে আপনি হাঁপিয়ে পড়ছেন। সাথে রইল ঘুমের সমস্যা, রইল কোন নিরাশাবাদ, কিছুতেই আপনি কোনো আশা খুঁজে পাচ্ছেন না। ওজন কমে যাওয়া, খাওয়া বা নিদ্রায় একটা বিরাট পরিবর্তন। যদি 2 সপ্তাহ বা তার বেশি কন্টিনিউয়াস আপনার মধ্যে এই সিমটম গুলি দেখা যায়, প্লিজ একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন। ডেফিনেটলি আপনি পরামর্শ নিন। ইউ আর সাফারিং ফ্রম মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এটা কিন্তু এটার ট্রিটমেন্ট আছে বলছেন? ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে। কি লং টার্ম ট্রিটমেন্ট হবে না শর্ট টার্ম, এরকম মানে জেনারেলি এরকম সময় লাগে এই ধরনের ট্রিটমেন্ট? মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে লাইফ টাইম ট্রিটমেন্ট লাগে। এটা কিন্তু আমি ভুল ধারণাটা ভাঙতে চাই, এটা একটা মিথ। লাইফ টাইম ট্রিটমেন্ট একদম লাগে না। ডিপ্রেশনের ট্রিটমেন্ট যদি প্রাথমিকভাবে আমাদের কাছে আসে, রেগুলার যদি ট্রিটমেন্ট করে, শুধুমাত্র 9 থেকে 12 মাসের লাগে। আমরা আরো কমিয়ে বলি পেশেন্টকে, কারণ অনেক সময় আমরা পেশেন্টকে আগেও ছাড়তে পারি। 6 to 9 মান্থসের একটা ট্রিটমেন্ট লাগে, আনইন্টারাপ্টেড কন্টিনিউয়াস। 6 to 9 মান্থসের ট্রিটমেন্ট যদি করে, ধীরে 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 ওষুধ আরামসে বন্ধ করা যায়। ওষুধের পাশাপাশি কাউন্সিলিং ব্যাপারটাও গুরুত্বপূর্ণ, এটা আমরা অবশ্যই অস্বীকার করি না। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন দর্শক বন্ধুরা, যে কাউন্সিলিং হচ্ছে ডায়াবেটিস রোগীর হাঁটার মতো। আপনার সুগার যদি 400 থাকে, শুধু হাঁটলে কিন্তু সুগার কমবে না। আপনি প্রথম ওষুধ খাবেন, আপনার পরিস্থিতিটা ঠিক হবে, ইনসুলিন সিক্রেশন বাড়বে, তারপর আপনার সুগার কন্ট্রোল হবে, সাথে হাঁটবেন, হাঁটা বন্ধ করবেন না। হাঁটলে তারপর আপনার সুগারটা ভালো বেটার কন্ট্রোল থাকবে। হাঁটা হচ্ছে কাউন্সিলিং। আগে ট্রিটমেন্ট নেবেন। আপনি তো একটা ভালো উদাহরণ দিয়ে দিলেন। হ্যাঁ, একদম। তারপরে আপনি যদি কাউন্সিলিং এর সাথে, যেমন ডায়াবেটিসের চিকিৎসার সাথে হাঁটা মেলালে আউটকাম ভালো আসে, সিমিলারলি যদি ডিপ্রেশনের ট্রিটমেন্টের সাথে আপনি কাউন্সিলিংটাকে মিক্স করে দেন, তাহলে আউটকাম বেটার আসবে। আমরা অনেক সময় দেখতে পাই যখন সাইকিয়াট্রিস্ট কনসালটেশনের ব্যাপার আসে, অনেকে হেজিটেট করে, আরে আমি উনার চেম্বারে গেলে না লোকে দেখে ফেলে, বা এজন্য অনেকে আমরা ট্রিটমেন্ট হতে যাই না। এটা কতটুকু মারাত্মক বা এফেক্ট হতে পারে? ডেফিনেটলি। তার জন্য তো অটোমেটিক্যালি আপনার রোগটা সারতে দেরি হচ্ছে। আপনার যতটা লেটে আসবেন, যতটা কমপ্লিকেটেড সিচুয়েশন হয়ে যাবে, বেসিক ট্রিটমেন্টে সারতে অসুবিধা হবে। তাতে কিন্তু আপনার রোগ সারবে না। এখন
আমরা সাধারণত ডিপ্রেশনের পেশেন্টকে বলি যে নিজে থেকে ঠিক হয়ে যাও। এখন আপনি আমাকে বলুন, যদি আপনার এখন হাঁপানির টান ওঠে, আমি যদি বলি চারিদিকে এত অক্সিজেন এত বাতাস, কেন আপনার হাঁপানির টান উঠছে? তো এটা তো একটা সঠিক মেডিকেল একটা অ্যাডভাইস হবে না। সাথে আপনাকে আবার নেবুলাইজ করতে লাগবে, প্রয়োজনে স্টেরয়েড ইনজেকশন দিতে লাগবে, তারপর গিয়ে আপনার অ্যাজমার অ্যাটাকটা কমবে। সেম ভাবে যদি আপনি খালি ডিপ্রেশনের পেশেন্ট যে তার সেরোটোনিন লেভেল ব্রেনে কমে গেছে, তাকে যদি বলেন নিজে নিজে ঠিক হয়ে যাও, চারিদিকে এত আনন্দ, চারিদিকে এত খুশির জিনিস আছে, তুমি কেন একটু মন খারাপ থাকছো, ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। এটা আপনাকে মানে ট্রিটমেন্টে আনতেই লাগবে। এবং আমি মনে করি ধীরে ধীরে সোসাইটিতে কিন্তু এই স্টিগমাটা কমছে, কারণ আমরা দেখি মানে আপনি হসপিটাল বলুন, ক্লিনিক বলুন, উইদাউট রেফারাল আসছে, এটা ইম্পর্টেন্ট। এই রেফারাল নিয়ে তো অনেক সময় পেশেন্ট আসে যে কোন ডাক্তারবাবু বলেছেন সঠিকভাবে দিয়েছেন, আসছে, এটাও আসে। এটা একটা ভালো ট্রেন্ড, এটা ভালো ট্রেন্ড। এবং আপনারা যে অ্যাওয়ারনেস গুলি করছেন, তাহলে এটা কাজ দিচ্ছে, এফেক্ট আছে। আর ইন্টারেস্টিং আপনাকে আরো বলি, পেশেন্ট অনেক সময় বাচ্চারা যারা আছে, নতুন প্রজন্মের যে বাচ্চারা, তারা নিজের মা বাবাকে নিয়ে আসে। ধরুন মা বাবার সমস্যা হয়েছে, বাচ্চারা নিয়ে আসে, না তুমি অন্য ডাক্তারের কাছে গেলে লাভ হবে না, মানে গো টু দা অ্যাকিউরেট স্পেশালিটি যেখানে তোমার ট্রিটমেন্ট হবে। অথবা বাচ্চাটা নিজের সমস্যা হয়েছে, বলছে আমি অন্য কারোর কাছে গিয়ে লাভ নেই, আমি সাইকিয়াট্রিস্টের কনসালটেশন নিতে লাগবে। বাচ্চারা চলে আসছে, কারণ তারা টেক সেভি, অনেকটা মানে জানছে যে কোথায় গেলে কোন রোগটা কোন জায়গায় ঠিক হয়। দ্যাট ইজ এ গুড ট্রেন্ড আমি মনে করি। তাহলে মানসিক চাপ নিয়ে যেরকম একটু চাপ করছি আমরা, অপরদিকে একটু ভালো খবর আমরা আসার আরো ভালো খবরও আছে। আমরা সব মানে একদমই নিরাশ হওয়ার কিছু নেই, মানুষ এগিয়ে আসছে, এবং যতটা দিন যাবে আমি মনে করি মানুষ জানছে যে এটা ট্রিটমেন্ট দরকার, এবং মানুষ হেজিটেট খুব একটা করবে না। আচ্ছা, এবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমরা যে থিমটা রাখা হয়েছে, এটা কনফ্লিক্ট রিলেটেড খুব সম্ভবত, যদি একটু খুলে বলেন। কনফ্লিক্ট, ক্রাইসিস, দুই একটা কথা দেই। কনফ্লিক্ট, ক্রাইসিস এবং ডিজাস্টার, মানে ওই সময়ে যেমন ধরুন টেরোরিজম, বন্যা, একটা ভূমিকম্প হয়ে গেল, ওই সময় একটা বিরাট সমস্যা হয়ে গেল। আপনি আমাদের চোখের সামনে কোভিড মহামারী দেখে নিন, এটাও একটা ডিজাস্টার, এটা কিন্তু সাংঘাতিক একটা ক্রাইসিসের সিচুয়েশন। ওই সময় কিন্তু প্রচুর মানুষ সুইসাইড অবধি করেছে কোভিড এর ভয়ে বা এরকম ইয়ে করতে গিয়ে। অনেক সুইসাইডের কেস আমরা পেয়েছি, অনেক ডিপ্রেশনের কেস পেয়েছি। সুইসাইড যাওয়ার পরে ডিপ্রেশনের সিমটম অনেক বেড়ে গেছে মানুষের মধ্যে। কোভিড এর পরে কি আপনারা কি মানসিক ডিপ্রেশন অনেক বেশি পাচ্ছেন? অনেক বেশি বেড়েছে, অনেক বেশি বেড়েছে। তো আপনি যেহেতু ডিজাস্টার বলেন, আমাদের গত বছর একটা বড় ধরনের বন্যা হয়ে গেল, তো আমরা তো সবাই পেটের অসুখ করছি, পেটের ঠিক আছে কিনা, কিন্তু মানসিক স্বাস্থ্যের উপরে এই বন্যার কতটুকু এফেক্ট আছে, এটা তো ভীষণ এফেক্ট। আমি কেন বলছি, কিছু কম বয়সী ছেলে মেয়ে আমরা পেয়েছি পেশেন্ট, যারা এখন একটা পেশেন্ট পেয়েছি যে দিঘির কাছে, পুকুরের কাছে, মানে পুকুরের সামনে গেলে ও ভয় পেয়ে যাচ্ছে, দিঘির সামনে গেলে ভয় পেয়ে যাচ্ছে, নদীর কাছে গিয়ে ভয় পেয়ে যাচ্ছে, শুধু ভয় পাচ্ছে, মা বাবা বুঝতে পারছে না কেন। পরে আমরা যখন আস্তে আস্তে জানতে পেরেছি, ওর বাড়িতে যখন হাঁটু জল উঠে গেছে, ওর জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, একটা আতঙ্কের সিচুয়েশন তৈরি হয়েছে। ওই সময় ওর মনের মধ্যে যে ভয়টা ঢুকেছে, ওটা ব্রেনের মধ্যে পরিবর্তন এসছে। এই ব্রেনের পরিবর্তন কিন্তু স্থায়ী পরিবর্তন হয়ে যেতে পারে চিকিৎসা না এলে। হ্যাঁ, যদি কন্টিনিউয়াস লং টার্ম চলে, স্থায়ী হয়ে যেতে পারে। হঠাৎ করে আতঙ্কে ভয় থেকে উঠে যাচ্ছে, ঘুম ঠিক মতো হচ্ছে না। কেন হচ্ছে এগুলি? এই ডিজাস্টারের জন্য। আমাদের গোমতী ডিস্ট্রিক্টেই দেখুন, গোমতী ডিস্ট্রিক্ট ওয়ান অফ দ্য ডিস্ট্রিক্ট, বা উদয়পুর সাব ডিভিশন গত ফ্লাডে কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট এফেক্টেড, এবং অনেক লেংদি এফেক্টেড ছিল, যেখানে অন্যখানে জল কমে গেছে, এখানে কমতে সময় লেগেছিল। বিভিন্ন রকম ড্রেনেজ সিস্টেমের, আর যে দিঘির একটা সমস্যা ছিল আমাদের, এটার জন্য একটা নির্দিষ্ট এরিয়াতে জলমগ্নতা ছিল, সেখানকার মানুষও কিন্তু অনেক সময় পেশেন্ট হয়ে এসছে। ঘুম হচ্ছে না, ডিফিকাল্ট সিচুয়েশন। যারা কোনোদিন জন্মে থেকে দেখেনি নিজের বাড়ির, হঠাৎ করে যখন দেখবে এরকম নিজের বাড়ি, নিজের ঘরের এরকম সিচুয়েশন, অবভিয়াসলি এই সমস্যার মধ্যে। আর এখনকার বাচ্চারা তো মনে হয় না, আগে আমরা যেরকম সাঁতার শিখতাম বা সাঁতার, এখন তো অনেক সংখ্যা সেই জলের সঙ্গে সংস্পর্শটা কম এই সোশ্যাল নেটওয়ার্কের যুগে। ডেফিনেটলি, অবশ্যই। আমাদের কিন্তু আগে কখনো সাঁতারে স্কুলে যেতে হয়নি। উদয়পুর শহর দিঘির শহর, এখানে মানুষ এমনিতেই ফ্রি অফ কস্ট জলের জায়গা পেয়ে যাচ্ছে, ন্যাচারাল সুইমিং পুল পেয়ে যাচ্ছে। এখানে মানুষ অটোমেটিক্যালি, প্রচুর মানুষ সাঁতার অলরেডি জানে। সাঁতার শেখা, সাইকেল শেখা, রিমেম্বার, এটা একটা প্রসিডিউরাল মেমোরি। আপনি যদি প্রসিডিউরাল মেমোরি হচ্ছে এমন একটা মেমোরি, একবার যদি আপনার মাথায় ইমপ্রিন্ট হয়ে যায়,
20 বছর সাঁতার না কাটলেও একটা সিচুয়েশনে পড়লে আপনি সাঁতার কাটতে পারবেন, ভুলবেন না আপনি। এটাকে প্রসিডিউরাল মেমোরি বলে। 20 বছর 20 বছর সাইকেল না চালালেও সাইকেল আপনাকে হাতে দিয়ে দিলে আপনি চালাতে পারবেন। সো এটা লাইফ সেভিং সিচুয়েশনে কাজ করে। আমাদের সময় যেরকম 100 জনের মধ্যে 80 জন বাচ্চা অন্তত সাঁতার জানতো, আমার তো মনে হয় এখন 20 জন জানে কিনা, উল্টোটা হয়ে গেছে। তার থেকে অনেক লেস। এখন সাঁতারের স্কুল খুঁজতে মানে খুলতে হচ্ছে, জবরদস্তি তাদের নিতে হচ্ছে, অনেকে ভলান্টারিলি যাচ্ছে। সাঁতারের অনলাইন ক্লাস যদি শুরু হচ্ছে না, খুবই সিচুয়েশন খারাপ। আচ্ছা, এখন আমরা মানে যদি মানসিক চাপ এবং ডিপ্রেশন বা মানসিক স্বাস্থ্য ভালো না থাকা, আচ্ছা কে ভালো আছে বলুন তো? কি রাজনীতিবিদরা, না কেরানিরা, না অফিসের লোকরা, না কৃষক, না বেকার, না ছাত্র? কারা মানসিক চাপে নেই? আমি একদম ক্লিয়ার মেসেজ আপনার চ্যানেলের মাধ্যমে দিতে চাই যে কারোর কিন্তু সাইকিয়াট্রিক ইলনেস থেকে ইমিউনিটি নেই। কারোর ইমিউনিটি নেই, কোনো লেভেলের মানুষের ইমিউনিটি নেই। আমাদের কাছে যেমন খুব লোয়েস্ট ইকোনমিক লেভেলের পেশেন্ট আসে, আমাদের কাছে অনেক পলিটিশিয়ানদেরও নিজেরা বা তাদের ফ্যামিলি মেম্বাররা আসে, প্রশাসনিক লেভেলের যে যারা রয়েছেন অফিসাররা রয়েছেন তাদের নিজেদের বা ফ্যামিলি মেম্বার বা তাদের যে বাচ্চারা আছেন, তো তাদের কারোর মধ্যে আমি দেখি না যে ইমিউনিটি আছে। স্পোর্টসম্যানদের মধ্যে আছে, ডাক্তারদের মধ্যে আছে। নোবডি ইজ ইমিউন। কোনো কিছু ভাবার কারণ নেই যে আমি বা আপনি আজ অব্দি আমাদের কোনো সমস্যা এখনো হয়নি তার মানে ভবিষ্যতে হবে না, এরকম গ্যারান্টি নেই। আরেকটা জিনিস, আমাদের অফিসগুলিতে আমরা বিভিন্ন অফিসগুলিতে আমরা তো স্কুল লেভেলে আপনারা খুব অ্যাওয়ারনেস করেন, কিন্তু অফিসগুলিতে যারা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন করে, বিশেষ করে প্রোগ্রাম এবং ডেভেলপমেন্ট কাজের সঙ্গে ফিল্ডে যারা সরাসরি জড়িত, তারা মানে ওয়ার্ক স্ট্রেস এবং লোড অনেক বেড়ে গেছে। তো সেই জায়গাটাকে কি কোনো আপনি ইন্টারভেনশন করছেন বা করা কি দরকার আছে মনে করেন? যে এই যে মানসিক চাপ, এই সবাই চাই আমারও এই কাজ লাগবে, আমারও এই সময়ের মধ্যে এই কাজটা লাগবে, আমার এটা চাই, আমার এটা চাই, সবাই সবাই চাই। এখন দেখুন সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে এখন মানে কাজের চাপ বনাম হিউম্যান রিসোর্স। হ্যাঁ, হিউম্যান রিসোর্স এখন একটু সীমিত এবং কাজের চাপ অনেক বেশি বেড়ে গেছে। দিন বা দিন নতুন নতুন প্রোগ্রাম আসছে, নতুন নতুন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন হচ্ছে, নতুন নতুন যে যোজনা আসছে, এইগুলোই মানুষ তো আর বাড়ছে না, তাদের উপরই চাপিয়ে দেওয়া হচ্ছে। তো খুব স্বাভাবিকভাবেই রিপোর্টিং এর ব্যাপার থাকে। আপনার উপরে যখন একটা দায়িত্ব আসবে আপনি গ্রাসরুট লেভেলে ওইগুলোকে ইমপ্লিমেন্ট করতে লাগবে। সবাই সমানভাবে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে নার্ভস ধরে রাখা, এটা সবার দ্বারা কিন্তু সেম ভাবে করবে এরকম কোনো কথা নেই। তাদের মধ্যেও কিন্তু স্ট্রেসফুলনেস আসে। বিশেষত যারা ইমপ্লিমেন্টেশন করে, যে নির্দিষ্ট প্রোটোকলের কাজ নেই, প্রোটোকলের বাইরে গিয়ে কাজ করতে লাগে, বিভিন্ন রকম ওয়াইড ভ্যারাইটি অফ কাজ থাকে, তাদের মধ্যে কিন্তু প্রেশার খুব বেশি থাকে। এবং ওয়ার্ক প্লেস এট স্ট্রেস, এটাও কিন্তু ইভেন ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে এর একটা থিমও ছিল 2 বছর আগে, যে ওয়ার্ক স্ট্রেস এট ওয়ার্ক প্লেস। এই জন্য ওয়ার্ক প্লেসের মধ্যেও কিন্তু আমরা অনেক যে ইন্টারভেনশন করেছি, যে বিভিন্ন রকম মিলছে। এবার রিসেন্টলি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও একটা ড্রাইভ নিয়েছিল 1-2 বছরের মধ্যে, যে মেন্টাল হেলথ প্রফেশনালদের নিয়ে তাদের যে কেয়ার মানে ইয়ারা স্টাফরা আছে তাদের মধ্যে একটা স্ট্রেস ম্যানেজমেন্ট সেশন করা, তাদের কোনো প্রশ্ন ভালো হয়েছিল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও, আমি নিজেও গেছিলাম, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, আমি গিয়েছিলাম, আমরাও দেখেছি। এটা ভীষণ রকম মানে পজিটিভ জিনিস। এবং তাদের মধ্যে অনেকে প্রশ্ন করেছে, যখন এরকম না যে শুধু আমি বলেছি, দেখা গেল এই ইন্টারেকশনটা যখন কেউ করে না, হঠাৎ একদিন গিয়ে ইন্টারেকশন করে, অনেক স্টাফ থেকে কিন্তু অনেক প্রশ্ন উঠে আসে। দেখা যায় অনেকে এরকম প্রবলেমে ভুগছে, অনেকে 2-1 জন আবার চিকিৎসাতেও আসছে। দিস ইজ এ পজিটিভ থিং। অনেকে মানুষ জানতে পারে না যে এটাও একটা রোগ। তো বাইরে আমরা দেখি মোটিভেশনাল স্পিচ যারা দেন, যেমন গৌর গোপাল দাস একজন আছেন, এরকম মোটিভেশনাল স্পিচ যারা দেন, এখানে এনে এরকম মোটিভেশনাল স্পিচ শোনালে একটু হিল হয়, এটা কি কতটুকু সায়েন্টিফিক এই ধরনের আইডিয়া? ডেফিনেটলি সায়েন্টিফিক। কেন বলি, আমরা চারিদিকে সিঙ্গাররা আনছি, ডান্সারদের আনছি, পারফর্মারদের আনছি, সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার তাদের আনছি, কেন না আমরা মোটিভেশনাল স্পিকারদের আনবো? রিলিজিয়াস স্পিকার যারা স্পিরিচুয়াল আপলিফটমেন্টের জন্য কথা বলে, পজিটিভ মেন্টাল হেলথের জন্য কথা বলে, তাদেরকে কেন আনবো না? তাদেরকে যদি আমরা আনতে পারি এখানে এনে, যদি আমাদের যুব সমাজকে স্পেশালি, যারা ভালনারেবল টু মেন্টাল হেলথ ইস্যুস এজ ওয়েল এজ এডিকশন, ত্রিপুরা গভর্নমেন্ট এটা ভাবা উচিত। ডেফিনেটলি মানে নিশ্চয়ই ভাববেন। এবং বিভিন্ন রকম ভাবে, ধরুন যাদের বললেন গৌর গোপাল দাস, বিভিন্ন রকম আরো রয়েছেন, বিভিন্ন যারা রয়েছেন, উনিও রয়েছেন, যারা
পজিটিভ মেন্টাল হেলথ নিয়ে কথা বলেন, একদম। তাদেরকে যদি ইন্সপায়ার করা যায় ডেফিনেটলি মানুষ এটাতে যোগদান দেবে এবং খুবই ইন্সপায়ার। এট লিস্ট হিল হয় ব্রেনটা, তো মানে হিলিং প্রসেসটা আপনারা আরো ভালো বলতে পারবেন। যোগা সেশন যদি আমরা তো জাম হয়ে আছে ব্রেনটা। যোগা সেশন কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে, হ্যাঁ যোগা সেশন হচ্ছে এবং স্কুলেও কিন্তু বিভিন্ন জায়গায় যোগা সেশনটাকে খুব প্রায়োরিটি দিচ্ছে। রাইট, মানে মেন্টাল হেলথের জন্য মানে একটা মহা ওষুধ বলা যেতে পারে যোগা সেশন। এটা আমরা আমাদের হেলথ সেন্টার গুলিতেও আমরা অনেক সময় দেখতে পাই, কিন্তু এটাকে ইনস্টিটিউশনালাইজ করতে হবে, ইনস্টিটিউশনালাইজ করা উচিত। এবং আমার মনে হয় যে স্কুল কলেজে যদি স্পেসিফিক মানে থাকে, পিরিয়ড থাকে, খুব অল্প সময় হোক, যোগা ক্লাসেস যদি হয়, এটা কিন্তু মানুষের মধ্যে অনেক, অর্থাৎ আগে তো মানে একটা সময় ছিল ছেলেদেরকে মাঠে ময়দানে থাকতে আনা যেত না, এখন তো যেতে চায় না। এই ট্রেন্ডটাকে চেঞ্জ করাতে হবে, আবার মাঠে নিতে হবে। ডেফিনেটলি স্পোর্টস খুবই ইম্পর্টেন্ট। আমি লাস্ট 2 বছর আগে একবার ডিপার্টমেন্ট অফ ইয়ুথ এন্ড স্পোর্টস অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা একটা ড্রাইভ নিয়েছিল, খেলো ত্রিপুরা নাশামুক্ত ত্রিপুরা, যেটা আমার খুব কনসেপ্টটা ভীষণ ভালো লেগেছিল ওই সময়, যে খেলার মাধ্যমে মানুষকে কিভাবে এনগেজ করা যায়, যে এই ড্রাগস এর যে এডিকশনটাকে কিভাবে ট্যাকেল করতে গেলে ওটাকে অল্টারনেটিভ, মানুষ তো একটা ডোপামিন হাইক চায়, একটা হাই হতে চায় সবকিছুতে, হাইটাকে যাতে আমরা নেশার থেকে ছড়িয়ে অল্টারনেটিভলি স্পোর্টস এর মাধ্যমে নিতে পারি। স্পোর্টসও কিন্তু হাই দেয়, ডেফিনেটলি হাই দেয় এবং পজিটিভ হাই দেয়, যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো থাকবে, মেন্টাল হেলথেও ভালো থাকবে এবং আপনার অ্যাটেনশনও বেড়ে যাবে। তো এখন তো প্রযুক্তিগতভাবে আমরা এগোচ্ছি, এআই চলে যাচ্ছে, কি মনে হচ্ছে প্রযুক্তি বা এআই মানসিক চাপ কমাবে না বাড়াবে? দেখুন, এক সময় একটা কনসেপ্ট ছিল যে কম্পিউটার যখন আসবে তখন মানুষ ছাঁটাই হয়ে যাবে, একটা কনসেপ্ট ছিল। দেখা গেছে কম্পিউটার আসার পরে আরো অনেক বেশি মানে প্লেসমেন্ট হয়েছে, অনেক বেশি মানুষ চাকরি পেয়েছে, অনেক বেশি ছাঁটাই হওয়ার দূরের কথা, অনেক রাস্তা খুলে গেছে অনেক বেশি। প্রবলেম তো একটাই, যে বিজ্ঞানকে আমরা কিভাবে ইউজ করছি, হার্মফুল ইউজ না হেল্প মানে ইউজফুল ইউজ। যদি আমরা ইউজফুল ভাবে এআই কে ইউজ করি, ইটস ভেরি ওয়ান্ডারফুল, কিন্তু যদি আমরা মনে করি প্রত্যেক কাজে এআই কে আমরা ইউজ করব, তাতে কিন্তু আপনার কর্মক্ষমতা কমে যাবে। যেমন ধরুন আপনি একটা লেটার রাইটিং করবেন, একটা ড্রাফট বানাবেন, যদি আপনার ড্রাফট বানানোর অলরেডি কোয়ালিটি থেকে থাকে, তারপর থেকে আপনি এআই এর একটু হেল্প নিচ্ছেন, দ্যাট ইজ ওয়েলকাম। কিন্তু এখন তো পুরো ড্রাফটটাই এআই দিয়ে, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার কোয়ালিটি ডেভেলপ করবেন, শুধু এআই দিয়ে করবেন, দেন কোন সিচুয়েশন যদি কোন সময় ডেফিনেটলি যদি সিচুয়েশন দাঁড়ায় যে আপনার কোয়ালিটিকে এক্সপ্রেস করার জন্য অন দ্য স্পট আপনি কিছু পারবেন না, এটাতে আপনার স্ট্রেস লেভেল আর অনেক বেড়ে যাবে যদি এআই ডিপেন্ডেন্ট হয়ে যায়। ঠিক এআই কে আমরা ইউজ করব, কিন্তু এটা কিন্তু ট্রেন্ডিং চলছে, এই ডিপেন্ডেন্ট এআই এর উপরে ডিপেন্ডেন্ট হওয়া, সবকিছু এআই, নিজের ব্রেনটাকে ইউজ করলাম না। ডেফিনেটলি। তবে আমি একটা কথা ফাইনালি বলবো এআই নিয়ে, এআই কিন্তু মানুষ বানিয়েছে, মানুষ কিন্তু মানে এআই মানুষ বানায়নি, মানুষ কিন্তু এআই কে বানিয়েছে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু এআই কে ইউজফুল ভাবে যদি তাকে ব্যবহার করি এবং প্রোডাক্টিভলি যদি ব্যবহার করি, কেন ভালো রেজাল্ট দেবে। এটা আমার মনে হয় রেগুলেটেড হওয়া দরকার, রেগুলেটেড, যেমন আমাদের যেমন রেগুলেশন থাকে, রেগুলেটেড বডি থাকে, এআইডিআই, সেবি এবং আরবিআই, এরকম রেগুলেটেড একটা বডি থাকা দরকার। এআই কে কোন কাজে আমি এআই কে ইউজ করতে পারবো, কোন কাজে আমি এআই কে ইউজ করতে পারবো, ডেফিনেটলি ভালোভাবে আদারওয়াইজ আপনি যে বললেন এই মেন্টাল ডিজাস্টার, এটা অপেক্ষা করবে আমার মনে হয়। তাহলে তো বাচ্চাদের মানে কোয়ালিটি ডেভেলপমেন্টই হবে না, পুরোটাই এআই বানিয়ে দিচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের, আমরা শেষ পর্বে টেলিমানস, এটা কি ওই মানসিক দেখে মানুষ, নাকি এটা কি ব্যক্তি না কোনো প্রযুক্তি, এটা কি? টেলিমানস একটা ব্রেইন চাইল্ড অফ নিমহান্স, আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এন্ড নিউরোসায়েন্স ব্যাঙ্গালোরের, এটা ব্রেইন চাইল্ড। টেলিমানস ব্যাপারটা কি? টেলিমানস হচ্ছে, আপনারা এখনই তো বললেন আমাকে, যে প্রশ্ন করেছিলেন যে মানুষ যদি চিকিৎসায় আসতে চায় কিভাবে আসবে, কোথায় যাবে, কার সাথে কথা বলবে। আপনাকে যদি এখন বলি যে আপনার ঘরে চুরি হয়েছে, কাকে আপনি ফোন করবেন? পুলিশে ফোন করবেন, কত নম্বরে? 100-তে ডায়াল করবেন। অ্যাম্বুলেন্স লাগবে, কোথায় ডায়াল করবেন? 102-তে ডায়াল করবেন। এটা আমরা জানি, এজন্য আমরা এটাকে ইউজ করে থাকি। মেন্টাল ইলনেসের জন্য, ডিপ্রেশন, অ্যাংজাইটি হচ্ছে, কেউ নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, কেউ ডিফারেন্ট ভাবে বিহেভ করছে, তার চিকিৎসা দরকার, হেল্প দরকার, কাউকে বলতে পারছি না, বন্ধু বান্ধবকে বলতে পারছি না, মা বাবাকে বলতে পারছি না, কাকে বলবো? রাত্র হয়ে গেছে, 12টার সময় সমস্যা হচ্ছে, কাকে বলবো? এই জন্য নাম্বার রয়েছে 14416। আই রিপিট, 14416। এই নাম্বারে
24/7 যখন খুশি বাড়িতে নিজের বিছানায় বসে আপনি ফোন করুন, একা একা বসে বসে যখন খুশি ফোন করুন। এই নাম্বারে ফোন করবেন, টোল ফ্রি নাম্বার। সাথে সাথে আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে, তারপর স্টেট চুজ করতে বলবে। ত্রিপুরা চুজ করলেই সাথে সাথে আমাদের কাউন্সিলররা রয়েছেন যারা 24/7 আপনি যখন খুশি ফোন করুন, কোনো টাইম বাউন্ড নেই। 24/7 সব সময়, এটার কোন রকম কোনো ইমার্জেন্সি সার্ভিসের মতো। এটা তো কোনো গ্র্যান্ড স্টেপ বলা যায়। গ্র্যান্ড স্টেপ। এর জন্য নিম্যান্স খুবই অ্যাপ্রিসিয়েটেড পুরো দেশব্যাপী এবং পুরো বিশ্বব্যাপী। তার জন্য কিন্তু মেন্টাল সাপোর্টের জন্য যদি এরকম টোল ফ্রি নাম্বার থাকে, আপনি যে বললেন 14416 এই নাম্বারটি তো মানে ভাবা যায় না, খুবই ভালো। এবং আমি পাচ্ছেন এরকম রেসপন্স পাচ্ছেন এটার মধ্যে? আমি খুবই ইন্টারেস্টিংলি আপনাকে বলি, 14416 এই নাম্বারে নর্থ ইস্টে টেলিমানসের কল জেনারেশনের মাধ্যমে আমরা ত্রিপুরা কিন্তু 1 নাম্বার। বাহ, মানে খুব দারুণ ভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। আজ অবধি নিয়ারলি 20,000 কল অলরেডি হয়ে গেছে, 20,000 কল অলরেডি আমরা পেয়েছি। এবং পুরো ছোট স্টেটের মধ্যে যারা মানে একটা স্টেটে একটা টেলিমানস কল সেন্টার, এই হিসেবে পুরো দেশে আমরা 3 নাম্বার, বড় স্টেট না। বাহ। তো এই জায়গাতে আমি মানুষকে বলতে চাই, আমরা রিসেন্টলি একটা ঘটনা দিয়ে বলে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। একটা পেশেন্ট রাত 2:30টার সময় আমাদের টেলিমানস সেলে কল করেছিল 14416 নাম্বারে। কল করে বলেছিল যে আমার মা বাবার সাথে আমি আর কথা বলবো না, আমি সুইসাইড করতে যাচ্ছি, আমি একটা ইমেইল পাঠিয়ে দেবো, আপনাদের অফিসিয়াল ইমেইল, আমি মারা যাওয়ার পরে ইমেইলটা আপনি মা বাবাকে দেখিয়ে দেবেন। এই ছিল শুরু। ভাবুন, যদি এক্সপার্ট না হয় কিন্তু এরকম মানুষকে হ্যান্ডেল করা খুব মুশকিল। তারপর যখন আস্তে আস্তে আমরা আমাদের যে কাউন্সিলর আছে সে এনগেজ করলো, 1.5 থেকে 2 ঘন্টা কথা বললো, কাম ডাউন করলো, বললো ঠিক আছে তুমি যদি স্টেপ যদি নিতেই হয় তাহলে এখন না নিয়ে পরে চিন্তা করো। ডিলে করালো। নেক্সট দিনের মধ্যেই আমরা একটা নির্দিষ্ট জেলার একজন পেশেন্ট, তার ওই জেলার পুলিশ সুপারের কাছে আমরা কানেকশন করলাম। মেয়েটাকে আমরা আইডেন্টিফাই করলাম, মেয়েটার কনসেন্ট নিয়ে, মা বাবার কনসেন্ট নিয়ে পেশেন্টটাকে আমরা চিকিৎসাতে আওতায় আনলাম। এটা বিগ সাকসেস অফ টেলিমানস। এমন অসংখ্য আমাদের এটা ভাবা যায় না, এটা জাস্ট মানে অ্যামেজিং বলা যায়, মানে এটা সাকসেস আমাদের খুবই। এবং মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নরসিংগড় এই টেলিমানসের পাওয়ার হাউস, ওইখানে আমাদের টেলিমানসের কল সেন্টার রয়েছে। আমাদের কাউন্সিলররা দিন রাত আছে। বাংলাতে না ককবরকে দুটো, বাংলা, ককবরক, ইংলিশ, হিন্দি, 4টা ল্যাঙ্গুয়েজে আমাদের আছে। 4টা ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, আমরা শেষ প্রশ্ন করছি, মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু মিথ এবং কিছু ফ্যাক্ট থাকে, এইটা যদি একটু বলেন, আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাকে যদি আমরা শেষ করতে যাই এই মিথস এন্ড ফ্যাক্টস দিয়ে, 1 নম্বর বলবো যে সাইকিয়াট্রিক ইলনেস একটা মনের ইলনেস, এটা নিজে থেকে ঠিক হয়। এটা হচ্ছে 1 নম্বর মিথ। এটার ফ্যাক্ট হচ্ছে, বাস্তবটা হচ্ছে যে মানসিক ইলনেস একটা ব্রেইন ইলনেস, ব্রেইন ঘটিত ইলনেস। ব্রেইনের মধ্যে একটা নিউরো ট্রান্সমিটারের ওঠানামার জন্য বিভিন্ন ইলনেস হয়ে থাকে এবং সেটা চিকিৎসার মাধ্যমে পুরোপুরি ঠিক হয়, নিজে থেকে ঠিক করতে লাগে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে মানসিক রোগ বা মেন্টাল ইলনেস বা সাইকিয়াট্রিক ইলনেসের যে ভুক্তভোগী পেশেন্টরা, তারা সবসময় ভায়োলেন্ট হয়। 99% কেসে পেশেন্ট ভায়োলেন্ট হয় না। 1% কেসে যেগুলি পেশেন্ট কিছুটা ভায়োলেন্ট থাকে, চিকিৎসায় আওতায় আনলে 24 আওয়ার্সে ভায়োলেন্স কমে। আমি অন ক্যামেরা বলছি, 24 আওয়ার্সে ভায়োলেন্স কমে যদি চিকিৎসায় তাড়াতাড়ি আনা যায়। 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে গিয়ে বাচ্চাদের কেন মানসিক সমস্যা হবে? বাচ্চাদের কোনো মানসিক সমস্যা হয় না, বড়দেরই হয়, কারণ টেনশন বড়দের থাকে। বাচ্চাদের আজকাল বেশি সমস্যা হচ্ছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি বাচ্চাদের বেশি হচ্ছে, ওসিডি বেশি হচ্ছে এবং বিভিন্ন রকম সমস্যা বাচ্চাদের মধ্যে আজকাল বড়দের থেকেও বেশি দেখা যাচ্ছে। প্রযুক্তি বাড়ার জন্য, স্মার্টফোন এডিকশন বাড়ার জন্য, এডিকশন, নর্মাল এডিকশন, মাদকাসক্তি বাড়ার জন্য বা ফ্যামিলি কনফ্লিক্টের জন্য বাচ্চাদের মধ্যে প্রবলেম হচ্ছে বেশি। এটা বাস্তব, আগেরটা ছিল মিথ। 4 নম্বর কথা হচ্ছে চিকিৎসা সারা জীবন চলে, তাই চিকিৎসা করাবো না। বাস্তব হচ্ছে 9 মাস থেকে 1.5 বছর, ঊর্ধ্বে 2 বছর চিকিৎসা চলে, এর বেশি চিকিৎসা চলে না। 1% কেসে হয়তো লাইফ টাইম চিকিৎসা চলে, তাদের জন্য শুধুমাত্র যারা খুব লেটে আসে চিকিৎসায়
বারবার চিকিৎসা নিজে বলা সত্ত্বেও চিকিৎসা বন্ধ করে আবার রোগ নিয়ে আসছে, তাদের জন্য 1 to 2% পেশেন্ট থাকে যারা অনেক সময় লাইফ টাইম আমাদের চিকিৎসা চালাতে লাগে, তাও বাধ্য হয়ে আমরা চালাই। আরেকটা মিথ আমি সবসময় বলতে যে ত্রিপুরা রাজ্যের জন্য খুব প্রযোজ্য, সেটা হচ্ছে গিয়ে এডিকশন ত্রিপুরা রাজ্যে বাড়ছে, আমরা সবাই জানি, এবং অনেক বেশি এফেক্টেড হচ্ছে মানুষ। সেই সঙ্গে আমাদের অনেক যে চিকিৎসার পরিষেবাও দিন দিন বাড়ছে। একটা মিথ এডিকশন নিয়ে আছে যে মন চাইলেই এডিকশন ছাড়া যায়, নেশা মন চাইলেই ছাড়া যায়, মন থেকে ছাড়া যায়। আমি আপনাদের ক্যামেরার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই, এডিকশন বা মাদকাসক্তি এটা ব্রেনের একটা রোগ, শুধুমাত্র মন চাইলে ছাড়া যায় না। নিজের মন থাকতে লাগবে, মোটিভেশন থাকতে লাগবে, তার সঙ্গে লাগবে চিকিৎসা। যদি একটা পিরিয়ড, জেনারেলি 6 মান্থসের মতো চিকিৎসা লাগে, 4 to 6 মান্থস, ডিপেন্ড করছে কত বেশি নেশা করছে, কত লম্বা নেশা করছে, সব তো সমান ধাঁচে হয় না। কিন্তু যদি আমরা চিকিৎসাতে আনি, যে কোনো এডিকশন সাকসেসফুলি গ্যারান্টেড, অ্যাসিওর্ড, আমি সবসময় বলি, কিন্তু চিকিৎসাতে মোটিভেশন লাগবে এবং লং টাইম আনইন্টারাপ্টেড চিকিৎসা করতে লাগবে। এগুলি কিছু সাধারণ মিথ আমাদের মানে ইয়েতে দেখা যায়। বাহ, তো আজকে আমরা এতক্ষণ কথা বললাম ডক্টর উদয়ন মজুমদারের সঙ্গে, আমাদের রাজ্যের একজন প্রতিযোগী চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ। তো আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে থাকে তো নিশ্চয় আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। তো আমরা আজকে এতক্ষণ কথা বললাম ডক্টর উদয়ন মজুমদারের সঙ্গে, আমাদের রাজ্যের প্রতিযোগী একজন মনোরোগ বিশেষজ্ঞ, আমাদের এই শহরের ছেলে। তো আমরা এতক্ষণ দীর্ঘ আলোচনা করলাম এবং মানসিক স্বাস্থ্য আজকের দিনে একটা ইস্যু, এবং সেই ইস্যুকে কিভাবে আমরা কাটাতে পারি এবং ট্যাকেল করতে পারি, এটা সব রেমেডি ওনার মুখ থেকে শুনলাম। তো আমাদের প্রয়াস থাকবে এরকম বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে এই চ্যানেলের মাধ্যমে প্রচার করা, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আপনারা যদি পাশে থাকেন আমরাও থাকতে পারবো বিভিন্ন ইস্যু নিয়ে। থ্যাংক ইউ।